সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকের যে আলোচ্য বিষয়টি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। জাতিসংঘের যে দলটি বাংলাদেশে এসেছে, এই দলটি আগামী 23 তারিখ পর্যন্ত থাকবে। তারা এসেছিল মূলত কি কারণে? যেটা কিনা বিগত সরকার অর্থাৎ শেখ হাসিনা সরকার জাতিসংঘের একটা টিমকে ডেকেছিল তাদের যে গণহত্যা হচ্ছে বা তাদের এই হত্যার পিছনের রহস্যটা উদ্ঘাটন করার জন্য। এরপরে যখন শেখ হাসিনার পতন হলো, শেখ হাসিনা পতনের পরে বর্তমান যে সরকার ডক্টর ইউনূস, এই সরকারও দাবি জানিয়ে আসছিল এবং জাতিসংঘকে এটার গণহত্যার সবকিছু প্রমাণ তারা করতে বলেছিল এবং এই গণহত্যাকে কেন্দ্র করে জাতিসংঘকে আমন্ত্রণ জানানো হয়েছিল। যাই হোক, এখানে তো আপনারা জানেন যে 5 আগস্টে যখন শেখ হাসিনার পতন ঘটলো, এরপরে ইউনূস সরকার জাতিসংঘের এই টিমটাকে কোন রকম সাহায্য সহযোগিতা আর করতে চাইল না। কারণ কথায় কিংবা যেভাবে আমরা শুনে আসছি যে এই আন্দোলনে শহীদদের সংখ্যা কত, সুনির্দিষ্টভাবে কোথাও 2000 দেখানো হয়, কোথাও 800 দেখানো হয়, কোথাও 1500 দেখানো হয়। এই বিচ্ছিন্ন সবকিছু খবর এবং বিচ্ছিন্ন সবকিছু মানে আইডিয়া নির্ভর সবকিছু হতাহতের খবর এটা বলে আসছিল সমন্বয়কারীরা, জামায়াত কিংবা আওয়ামী বিরোধী যারা রাজনীতি করে তারা বলে আসছিল আওয়ামী লীগ এতগুলো হত্যার সাথে জড়িত। কিন্তু বাস্তবতায় দেখা গেল যে যখন জাতিসংঘ টিমটি তাদের কাছে, বর্তমান সরকারের কাছে সকল তথ্য চাইলে অর্থাৎ তারা একদম আগস্টের থেকে শুরু করে 5 আগস্টের থেকে শুরু করে, শুধু 5 আগস্ট না, এই আন্দোলন শুরু থেকে একদম 5 আগস্টের পর পর্যন্ত যতগুলো হত্যা হয়েছে, যতগুলো নৈরাজ্য হয়েছে, যতগুলো অগ্নিসংযোগ হয়েছে, যতগুলো মব জাস্টিস, যদিও আমি সেটাকে জাস্টিস বলতে চাই না, যতগুলো মব জাস্টিস হয়েছে সবগুলোর তথ্য তারা চাচ্ছিল। এখন সবকিছুর তথ্য যখন তারা পাচ্ছিল না, তখন সরকার দিচ্ছিল না, আসলে সরকার তাদেরকে সব তথ্য দিচ্ছিল না এবং তাদেরকে সহযোগিতা করছিল না। এরপরে ঘটনাক্রমে অনেক দূর, অনেক দিন গড়ে যায়, তারা তাদের মতো রিপোর্ট কি তৈরি করেছে ঠিক এখন আমরা জানি না। এখন বিষয়টা হলো, এখন পর্যন্ত শহীদদের এবং আহতদের সুনির্দিষ্ট লিস্ট আমরা জানি না। যেহেতু একটি নিরপেক্ষ সংগঠন, নিরপেক্ষ একটি দল, জাতিসংঘের দল, তারা এসেছিলেন এই সত্যটি উদ্ঘাটন করতে, বর্তমান সরকারও সেটাকে সহযোগিতা করে নাই। এটা বিভিন্ন পত্রপত্রিকায় আপনারা দেখেছেন। বিভিন্ন পত্রপত্রিকায় দেখার মাধ্যমে আপনারা যা পেয়েছেন তা এই হত্যাকাণ্ডকে জাস্টিফাই করে না। সুতরাং নিরপেক্ষ একটা তদন্ত কিন্তু এখনো হয়নি। যা হোক, গণহত্যা হয়েছে, যেই করুক, গণহত্যা হয়েছে, এটা বাস্তবতা, এটা আমরা জানি, এটা আমরা দেখেছি, আমরা এটা অস্বীকার করি না। কিন্তু প্রকৃতপক্ষে সংখ্যাটি কত সেটা আমরা জানি না। এবং এটা কিভাবে হত্যা হলো, কারা করলো, পুলিশ করলো কিনা, আওয়ামী লীগের নির্দেশে করলো, যারাই করে থাকুক, এটা অ্যাকচুয়ালি আমরা এখন পর্যন্ত সুনির্দিষ্ট ভাবে জানি না। যখন একটি পিস্তলের গুলি বা বন্দুকের গুলি নিয়ে যখন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব যখন একটি কথা বলেছিলেন, তারপরে তো তার চাকরি চলে যায়। আওয়ামী লীগকে উনি সঠিকভাবে রাজনীতি করার একটা পরামর্শ দিয়েছিলেন। তখন হই হই রই রই সব দিকে উঠে গেল যে আওয়ামী লীগ সরকারকে হয়তো পুনর্বাসিত করতে চাই, সমন্বয়করা তো যেভাবে হোক কিংবা সরকার যেভাবে চিন্তা করলো তাকে
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পদ থেকে সরিয়ে দেওয়া হলো। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পদ থেকে সরিয়ে দেওয়ার পরে যা হোক, ওনাকে সরাসরি সরিয়ে ফেলে না দিয়ে একটা গুরুত্বহীন একটা মন্ত্রণালয়ের দায়িত্ব তাকে দিয়েছে। গুরুত্বহীন একটা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার পরেও বিভিন্ন সময় ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব উনি কিন্তু ওনার যে নীতি, ওনার যে সত্য কথন, এবং আগেও শুনেছি দেখেছি ওনার যে স্পষ্টবাদিতা, উনি বিভিন্ন সময় আওয়ামী লীগ নেতাদের যে গ্রেপ্তার করা হয়, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ তাদের যে অ্যারেস্ট করা হয়, তাদের বিষয়ে বলতে গিয়ে উনি বিভিন্ন নাটক সাজিয়ে গ্রেপ্তার করা হয়। এই বিষয়গুলো প্রয়োজনীয়তা আছে কি বা নাই, কতটুকু প্রয়োজনীয়তা, এদিকে আমি বিতর্কে যাচ্ছি না, কিন্তু ব্রিগেডিয়ার সাখাওয়াত এই বিষয়গুলো স্পষ্ট করে উনি আকারে ইঙ্গিতে বলে দিয়েছেন। সুতরাং তার চাকরি থাকবে কিনা এই বিষয়েও প্রশ্ন উঠে গিয়েছিল। এই যখন অবস্থা, তখন জাতিসংঘ এখন ডিক্লেয়ার দিল যে তারা সকল দলের সাথে বসবে। সকল দল বলতে এখানে আওয়ামী লীগকেও তারা চায়। এখানে এখন আওয়ামী লীগকেও যদি তারা চায়, তাহলে অবশ্যই সরকারের বাধা দেওয়ার যে একটা প্রবণতা, সমন্বয়কারীদের বাধা দেওয়ার যে একটা প্রবণতা, এখানে সেই ইস্যুটি আর থাকছে না। কারণ হলো, জাতিসংঘ যখন একটা বিষয় উদ্ঘাটন করতে চাইবে, এখন জাতিসংঘকে যদি আপনারা আওয়ামী লীগের সাথে বসতে না দেন, তাহলে এটা বিশ্ব রাজনীতিতে একটা খুব নেতিবাচক ভাবে একটা খবর ছড়িয়ে যাবে। এই সরকার শুধুমাত্র যে আওয়ামী লীগের বিরুদ্ধে এবং আওয়ামী লীগের মানে বিরুদ্ধে যত কিছু আছে সবকিছু খালি বলা নিয়েই শুধু তাদের রাজনীতি, আওয়ামী লীগের বিরুদ্ধাচরণ, তাদের মুখে স্বৈরাচার, ফ্যাসিস্ট, এই একটি শব্দ, এই দুটি শব্দ ছাড়া অন্য কোনো কিছু নিয়ে তাদের যে ভ্রুক্ষেপ নেই, তার প্রমাণ হলো যে দেশে এত কিছু ঘটে যাচ্ছে, অন্য কিছু দিকে কিন্তু এই সরকারের তেমন কোনো মাথা ব্যথা নেই। যেমন এই যে হঠাৎ করে কর আরোপ করা হলো বা ভ্যাট বসানো হলো, সমন্বয়কদের কোনো কথা নেই, সমন্বয়কদের কোনো বিপ্লবী চিন্তা নেই, বিপ্লবী কোনো স্লোগান নেই। যখন এই আদিবাসীদেরকে নিয়ে এত হট্টগোল, তখন বিপ্লবীরা চুপ। আরে ভাই, বিপ্লবীরা আপনারা চুপ থাকবেন কেন? আপনারা তো সবসময় বিপ্লবের সাথে থাকবেন এবং আপনারা সবকিছু দিয়ে বিপ্লবী থাকবেন। তাহলে আপনাদের যে এজেন্ডা একটাই, এখন হয়ে দাঁড়িয়েছে একটাই, আওয়ামী লীগকে প্রতিহত করা। আওয়ামী লীগকে আপনাদের এত ভয় কেন? আওয়ামী লীগ তো দেশে নাই, আওয়ামী লীগ তো পলাতক। সুতরাং আওয়ামী লীগকে আপনাদের এত ভয় কেন? এখন জাতিসংঘ বসতে চাচ্ছে, আপনারা এখন কি করবেন? আপনারা এটাকে কিভাবে দেখবেন? এটাকে কিভাবে প্রতিহত করবেন? জানি না, আমরা দেখার অপেক্ষায় আছি। সুতরাং আগামী 18 তারিখে আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি ভার্চুয়াল বক্তব্য দিবেন, তাদের নেতাকর্মীর এতে দিক নির্দেশনামূলক হতে পারে, বা কি বক্তব্য দিবেন আমি জানি না ঠিক, বা আমরা অনুমান করতে পারছি শুধুমাত্র যে একটা বক্তব্য দিবেন আগামী 19 তারিখে। এর মধ্যে একটা ক্লিপ আমরা দেখলাম, যেটা কিনা শেখ হাসিনা অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী উনি যেটা করেছেন সেটা হচ্ছে যে 18 তারিখে একটি হরতাল ডেকেছেন। এই হরতালটির কি তাৎপর্য আমি এর আগের ভিডিওতে আমি বলেছি, এবং এর মধ্যে আরেকটি ঘটনা ঘটতে যাচ্ছে, যেটা হচ্ছে কিনা ডোনাল্ড ট্রাম্প, যিনি কিনা আগামী 20 জানুয়ারি ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছেন। রাজনৈতিক এইসব প্রেক্ষাপট এবং বিশ্ব ভূ রাজনীতির যে চ্যালেঞ্জ খুব ভালোভাবেই যে টের পাচ্ছে বর্তমান সরকার, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার, সেটা খুব বলা বাহুল্য। এবং ভারতের সেনাবাহিনীর প্রধান উনি বাংলাদেশের নির্বাচন নিয়ে, এবং যুক্তরাষ্ট্রের হাই কমিশনার যিনি কিনা ভারতে নিয়োজিত, উনিও বাংলাদেশের নির্বাচন দেখতে মুখিয়ে আছেন খুব দ্রুত সময়ে এবং খুব ইনক্লুসিভ একটি নির্বাচনের জন্য। এই থেকে বোঝা যায় আওয়ামী লীগের অনুপস্থিতি ছাড়া জাতিসংঘ চিন্তা করে যে একটি ফেয়ার ইলেকশন হতে পারে না। আওয়ামী লীগের যারা দোষ করেছে, যারা দুর্নীতি করেছে, যারা
অন্যায় করেছে তাদের বিচার হোক, এটা জনগণ চায়। তার বাইরেও তো আওয়ামী লীগ আছে, যারা কিনা আওয়ামী লীগের সাইলেন্ট ভোটার, যারা কিনা আওয়ামী লীগের একদম নিষ্পাপ ভোটার, যারা কিনা মানুষ মনে করে এখন এই মুহূর্তে একটি নির্বাচন হলে নীরব বিপ্লব ঘটতে পারে। আওয়ামী লীগের ফিরে আসার পিছনে অন্যতম কারণ হচ্ছে এই সরকারের লাগামহীন ব্যর্থতা, এই সরকারের লাগামহীন জনগণের সাথে অসম্পৃক্ততা, অর্থাৎ জনগণের সাথে তাদের কোনো ধরনের, কিংবা সকল রাজনৈতিক দলের সাথেও তাদের কোনো ধরনের বোঝাপড়া নেই। তারা একা একাই সকল সিদ্ধান্ত নেয় এবং একা একাই সবকিছু করতে চায়। এর পিছনে আছে জামাত এবং সমন্বয়কারীরা। তাছাড়া সরকারের পিছন থেকে সকল রাজনৈতিক দলগুলোও সরে যাচ্ছে আস্তে আস্তে। কারণ এর পিছনে কারণটা হচ্ছে যে যারা এই গণ আন্দোলনটি করেছেন তার মধ্যে এত বড় একটি দল বিএনপিকে এখানে মনে হয় একটা ফাও পার্টি তারা মনে করে। বিএনপি যে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় যাচ্ছে, সমন্বয়করা তা হতে দিতে চায় না বলে সবাই মনে করে, এবং মাইনাস ফর্মুলা যে আবারও জেকে উঠেছে তা মনে হয়। মাইনাস ফর্মুলা 111-এর একটা তত্ত্ব, এই তত্ত্ব আবারও বাস্তবায়ন হচ্ছে কিনা এরকমও বাজারে প্রচলন আছে। দর্শক, আপনারা কি মনে করেন জাতিসংঘ আওয়ামী লীগের সাথেও মিটিং করতে চায়? জাতিসংঘ কি চায় যে আওয়ামী লীগ সুস্থ স্বাভাবিক রাজনীতি করুক? এটা আমাদেরও চাওয়া। আওয়ামী লীগ যারা অন্যায় করেছে তাদের বিচার হোক, কিন্তু যারা সুস্থ রাজনীতি করতে চায় তাদের রাজনীতি করার কি অধিকার নেই? অবশ্যই আছে। আওয়ামী লীগ যখন বিরোধী পার্টিতে থাকে কিংবা আওয়ামী লীগ যখন চাপে থাকে তখনই আওয়ামী লীগ ভালো করে এবং আওয়ামী লীগ ফিরে আসে। আওয়ামী লীগ ফিরে আসা দল, কারণ 75-এর পরে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। যারা মুক্তিযোদ্ধা, তারা মুক্তিযুদ্ধকে তারা মুক্তিযুদ্ধ করেছে, যারা মুক্তিযোদ্ধারা তাদের নিজেদের পরিচয় পর্যন্ত তারা দিতে পারতো না। সুতরাং এই যখন একটা পরিস্থিতি ঘটেছিল বঙ্গবন্ধুকে হত্যা করার পরে, এর চেয়ে বিপর্যয় তো আর হতে হয় না। যাই হোক, যে সংকটে আওয়ামী লীগ আছে এই সংকট থেকে তারা উত্তরণের অনেক পথ খুঁজছে, এবং আমার মনে হয় এই সরকারের ব্যর্থতা এবং সমন্বয়কদের বিতর্কিত কর্মকাণ্ড আওয়ামী লীগকে খুব দ্রুতই পুনর্বাসন করবে। আওয়ামী লীগের শত্রু এখন আর কেউ না, আওয়ামী লীগ নিজেই তার শত্রু, আওয়ামী লীগ নিজেই তার বন্ধু। আওয়ামী লীগকে ফিরে আসতে হবে তার নিজের গৌরবে। আওয়ামী লীগ যদি হারিয়ে যায় তাহলে আওয়ামী লীগ হারাবে তার নিজের দোষে। সুতরাং আওয়ামী লীগ ফিরবে, কিভাবে ফিরবে জানি না, তবে আপনারা লিখে রাখেন আওয়ামী লীগ আগামী দিনে ফিরবে। আওয়ামী লীগকে ছাড়া একটি নির্বাচন হতে পারে না। আপনারা হয়তো বলতে পারেন যে বিগত নির্বাচনগুলো বিএনপি ছাড়া কিভাবে হয়েছে। আমি মনে করি না বিএনপিকে ছাড়া ভালো নির্বাচন হয়েছে। সুতরাং আওয়ামী লীগের মতো একটা এত বড় দল, প্রায় যারা 40% ভোটের প্রতিনিধিত্ব করে, তাদেরকে ছাড়া একটি নির্বাচন ভাবাটা কতটা সমীচীন, কতটা উচিত সেটা আপনারাও জানেন, সেটা বর্তমান সরকারও জানে, সমন্বয়কারীরাও জানে, জামাতও জানে, বিএনপি জানে। সুতরাং বিএনপি কিন্তু চায় না আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে। আওয়ামী লীগকে যারা নিষিদ্ধ করতে চায় তারা কেন চায় আপনারা খুব ভালো করেই জানেন। আওয়ামী লীগ ফিরলে কিংবা বিএনপি ক্ষমতায় এলে সমন্বয়কারীরা যে রাস্তাঘাটে অপদস্থ হবে, তারা যে প্রটোকল পাবে না, এটা বাস্তবতা। এই বাস্তবতা থেকেই তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায়, এই বাস্তবতা থেকেই আওয়ামী লীগকে তারা নির্বাচন থেকে দূরে রাখতে চায়। কিন্তু জাতিসংঘ যখন আওয়ামী লীগের সাথে বসবে তখন তারা কি করবে? তারা বাধা দিবে নাকি রাজুতে যাবে? আমি জানি না কি হবে, কি করবে। তবে জাতিসংঘ আওয়ামী লীগের সাথে বসতে চেয়েছে, এটাই হলো সর্বশেষ কথা। এবং জাতিসংঘ যদি বসে তাহলে আওয়ামী লীগ রাজনীতির মাঠে ফিরবে, এটা মনে রাখেন। এবং আওয়ামী লীগ রাজনীতি ফিরাটা খুব জটিল এবং কঠিন কিছু হয়ে যাবে না। সুপ্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই অপেক্ষায় পরের ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।